দুঃশাসন, লুণ্ঠন সবই যখন চলছে, তারপরে যে প্রশ্নটা এসছে যে এখন তারস্বরে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কিন্তু সবাই বলছে নির্বাচন কি হবে? নির্বাচনের শঙ্কা, মানে অনাস্থার জায়গাটা এমন, শঙ্কাটা অন্য জায়গায়, অনাস্থাটা হচ্ছে প্রধান শঙ্কাটা হচ্ছে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে শঙ্কার জায়গা। যদি দেশটা এইভাবে চলে তাহলে অর্থনীতির কি অবস্থা হবে, সেটা হচ্ছে শঙ্কার জায়গা। যদি রাজনীতির নামে এই ধরনের তৎপরতা চলতে থাকে তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎটা কি, গণতান্ত্রিক পরিবেশটা কেমন হবে, সেগুলো হচ্ছে শঙ্কার জায়গা। অনাস্থা এই সংকটকে আরো বাড়িয়ে তুলছে। অনাস্থা এবং অবিশ্বাস সংকটকে অনেকটা ঘনীভূত করছে, এবং অনেক সময় যেটা অশনি সংকেত মনে হতো সেটা মনে হচ্ছে নিকটবর্তী সংকেত, যে আগামী 2 মাস পরে তাহলে কি হবে। যদি ডিসেম্বরের পরে যদি তফসিল ঘোষিত না হয় তাহলে ধরে নিতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না। আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়, নির্বাচন কোথায় যাবে? নির্বাচন যদি না হয় আগামী বাজেটের আগে কি নির্বাচন হবে? আগামী বাজেট যদি এই সরকার আরেকটা বাজেট করে এবং গত বাজেটের মতো সে যদি ফেইল করে, জিডিপি গ্রোথের ক্ষেত্রে বলি, রাজস্ব আয়ের ক্ষেত্রে বলি, এমনকি উন্নয়ন বাজেটের ক্ষেত্রে বলি, এমনকি শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বলি, আজকেও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেড, জলকামান এটা ছোড়া হয়েছে। গতকাল প্রাইমারি স্কুলের শিক্ষকদের মিছিলকে ছত্রভঙ্গ করতে হচ্ছে জলকামান ছুঁড়ে কিংবা সাউন্ড গ্রেনেড মেরে, 110 জনের মতো তারা আহত হয়েছে। তার প্রাইমারি শিক্ষকরা রাস্তায়, নন এমপিও শিক্ষকরা রাস্তায়, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা রাস্তায়। বাংলাদেশের 27 লক্ষ প্রতিবন্ধী শিশু, তাদের কেউ নাই, তাদের কে দেখবে? পরিবারের কাছে তারা বোঝা, সমাজের কাছে তারা অপাংক্তেয়। তাদেরকে যে একটু, এমনকি তাদেরকে তো খাওয়াটাও শেখাতে হয়। সেই 1700টা স্কুলের শিক্ষকরা তারা বসে আছে কতদিন ধরে, তারা কি বেতন পাবে না? তারা এই প্রতিবন্ধী শিশুদেরকে দেখভাল করার দায়িত্ব নিয়েছিল, তাদেরকে দেখভাল করার কেউ নাই। এই জায়গায় কেন নাই? আমাদের টাকা নেই, অথচ সরকার বলছে আমাদের নাকি মাথা পিছু আয় আবার বেড়ে গেছে। আবার বাংলাদেশ ব্যাংক বলছে গত 24 সালের জুন থেকে 25 সালের জুন পর্যন্ত এই 1 বছরের মধ্যে আমাদের এখানে কোটিপতি বেড়ে গেল 10,337 জন। কোথা থেকে এলো টাকা? আবার এই সময় আমাদের আমি তো হইনি না, আপনি তাহলে আবার এই সময় আবার আমাদের সন্তানেরা দেশের বাইরে থেকে টাকা পাঠিয়েছে $30 বিলিয়ন রেমিটেন্স হিসেবে। তাহলে এগুলো যখন মানুষ দেখে, তাহলে আমরা যে সবচেয়ে বড় আমাদের বিক্ষোভটা ছিল, একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নাই, একটা জবাবদিহিতা নাই, লুণ্ঠন আছে, তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ নাই, এবং ক্ষমতায় যারা আছেন তারা যেমন দুর্বিনীত, আমলা যারা আছেন তারাও সেমনি জবাবদিহিহীন, পুলিশ যারা আছে তারা অনেক সময় নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে। তো এগুলোর হাত থেকে তো মানুষ একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ চেয়েছিল, সেগুলো পাচ্ছে না বলে আপনারা যে আজকে যে টপিকটা ঠিক করেছেন যে রাজনীতিতে এই যে অস্থিরতা, অনিশ্চয়তা, রাজনীতিতে অস্থিরতা এবং অনিশ্চয়তার মূল কারণ হচ্ছে অর্থনীতিতে অনিশ্চয়তা আর রাজনীতিতে অনাস্থা। যিনি ক্ষমতায় আছেন তার প্রতি মানুষের আস্থাটা কমে গেছে। দুর্নীতির কারণ হয়তোবা এটা সবচেয়ে বড় কারণ হতে পারে, আমি যদি ভুল না বুঝে থাকি। রাজিকুজ্জামান রতন, আমি চলে যেতে চাই এম এ আজিজ আপনার কাছে। রাজনীতি কোন পথে, গতিপথ যদি না বলি, কোন পথে, এবং রাজনীতি যে সংকটে, বাংলাদেশের রাজনীতি সংকটে, এটা সমাধান চাচ্ছেন অনেকেই, আপনার কাছে জানতে চাই সমাধান আছে আপনার কাছে কোনো? ধন্যবাদ আপনাকে। কারণ এই সরকার রাজনীতিটাকে যে জায়গায় নিয়ে এসছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে যে কলহ তৈরি হয়েছে, এটা অবশ্যই আমি বলবো এই সরকারের মিসহ্যান্ডেলিংয়ের কারণে। অভ্যুত্থানের শক্তিগুলোকে দ্বিধা বিভক্ত করে ফেলছে। এখন ধরেন বড় দল বিএনপি, তারা বলে যে আমরা ঐক্যমত কমিশনে যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অন করব, তার বাইরে নয়। আর ঐক্যমত্য কমিশন আলোচনায় যে স্বাক্ষর নিল, যে জুলাই সনদে যেখানে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর নিল, সেটা তারা নিজেরা বদলিয়ে ফেললো, অর্থাৎ নোট অফ ডিসেন্ট নাই। এদিকে বলা হচ্ছে যে জুলাই সনদ সরকার দিবে, তবে সেটা জুলাই সনদ দিবে প্রধান আর উপদেষ্টা, তিনি একটি আদেশের মাধ্যমে, এবং সেই ভোট হবে আদেশের উপর, হানা ভোট, গণভোট যেটা। এখানে তো আমার তো মনে হয় লেজে গোবরের অবস্থা। এক হলো, আমি যেটা বরাবরই বলি, এই সরকার একটা সাংবিধানিক সরকার। কারণ হচ্ছে এই সরকার এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, এবং ওত নিয়েছে তখন অপেক্ষা করছে, বঙ্গভবনে অপেক্ষা করেছে এই সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্স নেওয়ার জন্য অপেক্ষা করছে, ওইটা আসছে, তারপরে ওত নিয়েছে। অর্থাৎ
ওই 106 অনুচ্ছেদ কিভাবে আসলো সেটা নিয়ে বিতর্ক, অন্য বিতর্ক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সরকার সাংবিধানিক সরকার, এই সরকার সাংবিধানিক কোনো মৌলিক ইস্যু সংস্কার এখতিয়ারই রাখে না। এবং এই সংবিধান যেহেতু জীবিত, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কোনো আপনার আদেশ প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা সহ কেউ দিতে পারে না, অথচ সেই আদেশ দিবে। এই আদেশ তো একবার না একবার চ্যালেঞ্জ হবে। সুতরাং এখানে কিন্তু আইনি ভিত্তি আবার বলা হয়েছে আদেশে, জুলাই সনদের আইনি ভিত্তি কে দিবে? সংসদ ছাড়া তো আইনি ভিত্তি দেওয়া যাবে না। এখন সংসদের আগে এক গ্রুপ বলতেছে যে নভেম্বরে গণভোট চাই। গণভোটটা কি কেন করবেন? যে জনগণের সম্মতি আছে, এইটা বোঝাবেন। জনগণের সম্মতি আছে, আপনারা তো 25 দল এক হইতে পারেন না। 30 দল বলছে না, 1 বছর কাজ করলো, একপথ হতে পারে নাই, তো জনগণ ঘাড়ে চাপাচ্ছেন কেন? আপনারা একপথ হতে পারেন নাই তো। আপনারা তো যদিও সংস্কারের ম্যান্ডেট নাই, তারপরেও আপনারা মেনে নিছি যে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তি শেষে কিন্তু একটা কথা বলেছে, ফেসিবাদের বিলোপ চাই। ফেসিবাদের বিকল্প হচ্ছে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ। এর জন্য কিছু সংস্কার দরকার। হ্যাঁ, আমরা জনগণ এইটি আর রাজনৈতিক দলের উপরে আস্থা রাখতেই হবে। আমরা তো রাজনৈতিক দলের দ্বারা জিম্মি। ওই যে 30টা দল যে বসছে, পরে সনদে স্বাক্ষর করেছে 25টা, বাম দল 5টা স্বাক্ষর করে নাই, কেন করবে? আমার কথা হলো শুরুটাই হচ্ছে অবৈজ্ঞানিক। 30টা দল আছে, 30টা দলের নীতি আদর্শ আলাদা, তারা সবাই সাথে এক হবে কি করে? তাহলে তো এক দল হয়ে যাবে, তাহলে তো দল থাকে না। কিন্তু আপনারা তাদেরকে এই 1 বছর প্রায় কাল পর্যন্ত এক জায়গায় আনার চেষ্টা করেছেন, এটা তো অবৈজ্ঞানিক। তারপরে জুলাই সনদে মৌলিক সংস্কার আছে 48টা, 48টাতে আপনি হানা ভোট দিবেন। কিভাবে 48টাতে হানা ভোট দেবো আমি? জুলাই সনদ নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ বা এক ধরনের অনিশ্চয়তা বা এক ধরনের ধোঁয়াশা থেকেই তো গেছে। এখান থেকে আসলে তো বের হয়ে আসারও তো একটা রাস্তা খোঁজা দরকার। সেই রাস্তাটা কি আপনারা দেখেন কিনা? মানে আপনাদের রাস্তা দেখি কিভাবে সেটা? আমি রাস্তা দেখি যে ওই যে আইনি ভিত্তি শব্দটা বাদ, আইনি ভিত্তি দিতে পারবে না। আইনি ভিত্তি এই 25টা দলকে আপনার এই দেশ ইজারা দেওয়া হয় নাই। এদেশের মালিক এই সংবিধান অনুযায়ী আপনি আমি জনগণ। 25টা দল অ্যাজিভ বসতেছে, সমাধান করতেছে, মনে হয় তারা বাংলাদেশের মালিক, তারা যা করবে জনগণ মানবে। আর 18 কোটি জনগণ, আপনারা বসেন তো 30 দলের 60 জন, 60 জন একমত হতে পারেন না। আপনারা এই সংবিধান অনুযায়ী যেহেতু সাংবিধানিক সরকার, আপনি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু করেন না। প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিল যে আমরা সব দল নিয়ে বসবো, যতটুকুই একমত হতে পারে ততটুকুই নিয়েই নির্বাচনে যাব, বাকিটা ওয়েবসাইটে দিয়ে দেব, মানুষ দেখবে কোন দল কোন জায়গায় একমত হয়নি। ওইটাই তো সঠিক ডিসিশন ছিল, কারণ একমত যতটুকু হয়েছে অতটুকু নিয়ে নির্বাচনে যাবে, বাকিটা যার যার নির্বাচনে ইশতেহারে থাকবে। অবশ্যই আমি ফিরবো এই প্রসঙ্গটাই আমি একটু রাজিকুজ্জামান রতনকে করতে চাই। সেটি হলো যে বলা হচ্ছে যে যতটুকু প্রধান উপদেষ্টার বক্তব্য পর্যন্ত থাকি, এবং তারপর যেটা বলা হলো যে যখন এটা বাস্তবিক অর্থে জনসমক্ষে এলো বা রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়া হলো, ঐকমত্য কমিশন হাতে তুলে দিল, তখন সেখানে অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছুই সংযোজিত হয়েছে যেটি আসলে তারা আলোচনার মধ্যেও ছিল না। তো এই হঠাৎ করে বদলে যাওয়ার এই কাহিনীটা কি বলে আপনার মনে হয় রাজিকুজ্জামান রতন? বদলে দিল কারা? বদলে দিন কিন্তু ঐকমত্য কমিশনের যারা দায়িত্বে ছিলেন তারা। রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, বিতর্ক করেছে, একমত হয়েছে, দ্বিমত প্রকাশ করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। 84টা বিষয় আলোচনা ছিল, তো তার মধ্যে সংবিধান সংক্রান্ত বিষয় প্রায় 16-17টা ছিল, বাকি বিষয়গুলো প্রায়োগিক দিক ছিল, সেখানে কিছু বিষয়ে একমত দ্বিমত, যাই হোক শেষ পর্যন্ত এলো যে কোন কোন প্রশ্নে একমত হয়েছে আমরা সেগুলো নিয়ে চলি। এটা তো একটা মানে জেনারেল কমন সেন্স যে আমরা 3 জন কথা বলছি, 3 জনের যদি 10টা ইস্যু থাকে, তাহলে আমরা যদি একমত হতে চাই তাহলে কি বলবো? বলে ঠিক আছে ভাই, যে কটা প্রশ্নে আমরা একমত হয়েছি আসেন না এটা নিয়ে চলি। এটা তো শুধুমাত্র ডেমোক্রেসি না, এটা ডিসেন্সিও বটে। আর বাকিটা কি হবে? বাকিটা ঠিক আছে, জনগণের কাছে যাই, যার সমর্থন বেশি হবে ধরে নেব যে জনগণ তার পক্ষে আছে। তা যদি হতো তাহলে কিন্তু এই জটিলতাটা তৈরি হয় না। দেখুন, যেদিন তারা স্বাক্ষরের জন্য ডাকলেন সেদিন আমরা বাসদের পক্ষ থেকে আমরা বললাম আমরা স্বাক্ষর করব না। কেন করব না? কারণ আপনারা বলেছেন যে এইখানে যা যা আছে তার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে।
তা আমাদের এখানে তো দ্বিমত আছে, তা দ্বিমতটা পরিপূর্ণভাবে কিভাবে বাস্তবায়িত হবে বলেন? তার মানে আমরা যা বিতর্ক করলাম আর সিদ্ধান্তে যা লিখলাম, বিতর্কের সঙ্গে সিদ্ধান্ত মিলল না। 2 নম্বরে আছে এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে, প্রথমে পরিপূর্ণভাবে, তারপর হচ্ছে পূর্ণাঙ্গভাবে, পূর্ণাঙ্গ অ্যাজ হোল। তাহলে এর মধ্যে যে 84টা পয়েন্টে অনেকের অনেক দ্বিমত ভিন্ন মত আছে, সেগুলো কি হবে তাহলে? 3 নম্বর আছে যে আমরা এটা নিয়ে কোনো আদালতে যাব না, কোনো আইনের আশ্রয় নেব না। তা বললাম যে এটা ভবিষ্যতে কে আইনের আশ্রয় নেবে কি নেবে না তার পথ আমরা কি বর্তমানে বন্ধ করে দিতে পারি? ফলে আমরা এই কারণে বাসদ, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাসদ, এই 3 পার্টি মিলে আমরা বললাম যে আমরা এটাতে স্বাক্ষর করব না। আমরা করলাম না, তখন আমাদের বিরুদ্ধে অনেক বিষোদ্গার হলো, অনেক কিছু হলো। কিন্তু কিছুদিন পরে বিএনপি যারা স্বাক্ষর করেছিল তারাও বলল আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এবং প্রতারণাটা ওই দিনই করা হয়েছে যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হলো ঘটা করে। সেই দিন জুলাই যোদ্ধারা ওখানে একটা আন্দোলন করেছিল, ওই আন্দোলনের ইস্যুটা জাস্ট স্বাক্ষর করার পরে যুক্ত করে দেওয়া হলো। তার মানে আপনি, আমি, আজিজ ভাই 3 জনে মিলে একটা এগ্রিমেন্ট করেছি, তারপরে যদি কোনো কিছুকে আবার যুক্ত করতে হয় 3 জনের একটু আলোচনা করতে হবে। তো আমি কি যুক্ত করে দিতে পারি এটা? এই যে করে দিয়ে যে শুরু হলো, তারপরে দেখুন যা আলোচনা হয় নাই তাও আসতে শুরু করলো। বলা হয়েছিল যে আলোচনার মধ্য দিয়ে আমরা ঐক্যমত গঠন করব, কিন্তু সনদ বাস্তবায়নের দায়িত্ব হবে পরবর্তী সরকারের। কিন্তু আসলো যে না, সনদ আগেই তাকে বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। এগুলো সবই কিন্তু করেছে যারা দায়িত্ব নিয়েছেন ঐক্যমত করবার। তাহলে সেক্ষেত্রে আসলে সবশেষে যদি আমরা বলি যে তারা হস্তান্তর করে দিয়ে তারা তো এখন আর এই দায়িত্বে নাই, এবং সমস্ত যে রাজনৈতিক পরিস্থিতি একটা ঘোলাটে অবস্থায় আছে বা ধোঁয়াশার মধ্যে আমরা যা আছি, সেটি আসলে কিভাবে দূর করবে, এখন কারা দূর করবে, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। রাজিকুজ্জামান রতন তার মতামত দিয়েছেন। আমি এম এ আজিজ আপনার কাছে চলে যেতে চাই। ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে অনেক অভিযোগ অনেকেই করছেন, আপনার মতামতটা জানতে চাই যে আসলে কি চেয়েছিলাম আমরা, কি হয়েছে? আমি এর আগেও বলেছি যে এই সরকার ঘিরে 17 জন বিদেশি নাগরিক আছে। ঐকমত্য কমিশনের মূল যে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন আলী রিয়াজ সাহেব, তিনি আমেরিকান সিটিজেন। আমেরিকায় আমি আগেও লিখছিলাম যুগান্তরে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন তো ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়ে গেছে। এখন বিদেশি নাগরিক যে দেশে, বিশেষ করে আমি যদি বলি পরাশক্তির যে দেশের যে নাগরিক হয়, সে ওত নেওয়া হয়েছে না, সেই দেশের স্বার্থের বাইরে কিছু করবে। এখন ধরেন আপনি দেখেন যে ট্রেড কর আমেরিকা যে কর বসাইছিল ট্রাম্প, করের ব্যাপারে নেগোসিয়েশন হতে গেছে না, বাংলাদেশের টিম গেছে না, সেখানে গোপন একটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে আজ পর্যন্ত জানি না তো। হ্যাঁ, সেই চুক্তিতে ইতিমধ্যে দেখেন পোর্ট দিয়ে দিছে, মানবিক করিডোর যাচ্ছে কিনা, আমেরিকান ঘাঁটি হচ্ছে কিনা। আপনার আমাদের এই বহু আগের প্ল্যান, আমি নিজে বহু রিপোর্ট করেছি। আপনার আমাদের পাহাড়ি জেলা, ওদিকে আরাকান, ওদিকে তিব্বত, এটি নিয়ে অন্য নামে একটা দেশ হওয়ার কথা, সেই ষড়যন্ত্রে আমরা ঢুকে পড়েছি কিনা, এগুলো তো ভাবনার বিষয় আছে। এখন আলী রিয়াজ সাহেব, আপনিই বলেন, আপনি কি এটা পারতেন যে আপনার সামনের সবগুলো রাজনৈতিক দল একটা সনদে, একটা ডকুমেন্টে স্বাক্ষর করে গেল, আপনি সেটা বদলে ফেললেন, অর্থাৎ গজবট লাগাইতেন। এটা উনি বদলেছেন, এটার আসলে প্রমাণটা উনি বদলেছেন অথবা নির্দেশিত হয়ে বদলাইছেন। উনি তো দায়িত্বে, ঐকমত্য কমিশনটা দায়িত্বে, এটার সভাপতি হচ্ছে প্রধান উপদেষ্টা, উপদেষ্টার নির্দেশে আছে নিশ্চয়ই। প্রধান উপদেষ্টা তো সভাপতি, এটার আলী রিয়াজ সাহেব হলো সহসভাপতি। তো সুতরাং আলী রিয়াজ সাহেব, আমরা তো লক্ষ্য করেছি আলী রিয়াজ সাহেব তো এটা পুরোটা হ্যান্ডেল করেছে। হয়তো উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ নিয়েছে বা নির্দেশ নিয়েছে বা তার ইচ্ছা বাস্তবায়ন হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে ওই ঐকমত্য কমিশন যেটা বলছে, আপনি যেটা স্বাক্ষর করলো, আপনি সেটা না দিয়ে সেটা কপি দিয়ে দিছে, যেটা স্বাক্ষর করেছে পার্টিগুলোর কাছে, রাজনৈতিক দলগুলোর সাথে কপি আছে, আপনি সেটা চেঞ্জ করলেন উইদাউট ডিসকাশন, আপনি চেঞ্জ করে দিলেন, তাদেরটা মানবে কেন বলেন? এবং এইটা আমি বলবো যে দেশটাকে অশান্ত করা, দেশটাকে ক্রাইসিসে ফেলে দেওয়া, যাতে নির্বাচন না হয়, যাতে দেশটা সঠিকভাবে গণতন্ত্র ফিরে না পায়, এরকম একটা অবস্থা, যাতে করে পরাশক্তির যে লক্ষ্যগুলো বাস্তবায়ন হয়,
এটার কারণ এটা হতে পারে তো, আমি কল্পনা করতেই পারি। কারণ যেটা বিএনপি বলেছে যে আপনার ইয়ে করেছে কি ঐক্যমত্য কমিশন বেইমানি করেছে, এর তো খারাপ কিছু করেছে, জাতি এবং দেশের স্বার্থের শত্রুতা করেছে, এই জাতিকে ধ্বংস করার জন্য ঐক্যমত্য কমিশন এই কাজটা করেছে। আপনি বলেন ওই জুলাই সনদ যেটা, এটা তো আসলে এক ধরনের এগ্রিমেন্ট, এক ধরনের রাজনৈতিক দলগুলোর একমত হওয়া। এটা যদি পাশও করতে চান গণভোট দেওয়া হবে না, এটা সংসদে পাশ হবে। অর্থাৎ একটা সব পার্টির একটা চুক্তি, আমি বলবো জনগণের কাছে একটা ইয়ে দেওয়া, অঙ্গীকার দেওয়া। সেটাও আবার 2 নম্বরই করে দিলেন, যদি অঙ্গীকার করে ফেলে। এটাও আপনি দেখেন নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তো ডিসিশন হয়েছে, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তারা আপনার ইশতেহারে দিবে, জনগণ গ্রহণ করলে হবে, না হলে হবে না। এখন যে জুলাই সনদ যদি গেলোটিন করেন, জোর করে চাপায় দেন, ধরেন যে সরকার ক্ষমতা আসলো সে ফেলাই দিল, কি করবেন? সংসদ ছাড়া তো এটা পাস হবে না। সংসদ তো আপনার তো সবাই এই জন্য একমত হয়ে করতে হবে। আমি বলবো ঐক্যমত্য কমিশনের 2 জন বিদেশি আমেরিকান নাগরিক কিন্তু কেটে পড়ছে, হয়তো তারা আসতে পারে, আবার সময় হলে আসতে পারে, কিন্তু ঐক্যমত্য হয়তো অজুহাত আছে, ঐক্যমত্য কমিশনের তো সময় নাই, তারা চলে গেছে। আপনাকে একটু থামাই, আমি খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে একটুখানি জানতে চাই, আবারও ফিরে এসে রাজিকুজ্জামান রতনের কাছে আমি জানবো বিষয়টি। ঐক্যমত্য কমিশন নিয়ে তো আমরা কথা বলছিলাম, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি আমরা প্রায় সকলের মুখে শুনছি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলছেন আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তো সেক্ষেত্রে আসলে এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো এখন কোনো শক্তি কি আছে যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো, শুধু জনগণ ছাড়া আর কেউ? জনগণের তীব্র অসন্তোষ আর রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এই দুটো মিলেই কিন্তু এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে। যেমন ধরুন নির্বাচন করতে চায় না কারা, আর নির্বাচনটাকে ঝুলিয়ে রাখছে কারা, নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলতে গিয়ে নির্বাচনী তফসিলটার যথাযথ সময় ঘোষণা হবে কি না এই ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে কারা, সবগুলো যদি দেখুন তারপর একটা সুতায় গাঁথা যাবে যে যারা নির্বাচনটা না হলে তাদের হাইয়েস্ট বেনিফিট অ্যাচিভ করতে পারে তারা সেটা করছেন। নির্বাচনটিকে একটু পিছিয়ে দিতে পারলে তারা মনে করছেন যে সরকারের সহযোগিতায় তারা তাদের সংগঠন গুছিয়ে তুলতে পারবেন, তারা তাদের ভাবটা করছেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ আছেন তারা মনে করেন যতদিন তারা থাকতে পারেন ততদিন তারা থেকে যাবেন। তাহলে এই যে 3টা চিন্তা এক সূত্রে গঠিত হয়ে ফলাফলটা হলো যে নির্বাচনটাকে একটু অনিশ্চয়তার মধ্যে ফেলো। কিন্তু নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেললে নিশ্চিত অরাজকতা তৈরি হবে। সেটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এর চেয়ে ইমপ্রুভ হবে না, অর্থনীতি এর চেয়ে বেশি গতিশীল হবে না, এবং রাজনৈতিকভাবে কোনো স্থিতিশীলতা আসবে না। তাহলে দেশের পরিস্থিতিটা কি দাঁড়াবে? আমরা একটা নিশ্চয় বিরতির পরে এসে দেশের পরিস্থিতিটা আসলে কি দাঁড়াবে বা কোন দিকে যাচ্ছি আমরা সেই বিষয়টি নিয়ে জানবো, এবং সেই সাথে নতুন দলগুলোর রাজনীতিতে আসা সেই তাদেরকে আপনারা কিভাবে দেখছেন, এবং উপদেষ্টা পরিষদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেছেন, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? এই অংশে এম এ আজিজ আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো যে বেশ কয়েকদিন থেকেই আমরা যে এই জুলাই সনদের বিষয়টিকে কেন্দ্র করেই আমরা বিএনপি এবং জামাতের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ দেখতে পাচ্ছি, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। তারা দুদলকেই নানাভাবে অভিযোগ